আজকের গল্প মনোজ বসুর লেখা জামাই শ্বশুর বাড়ি গেলেন। অনেক দিনের কথা, খুলনা অবধি নতুন রেল লাইন রয়েছে। একটি স্টেশন ঝিকরগাছি। শ্রাবণ মাস, সারাদিন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। সন্ধ্যে থেকে একটু ধরেছে। রাত্রি 8:30টায় কলকাতা ট্রেন ঝিকরগাছি এসে থামল। দুর্যোগে মোটে ভিড় নেই। জন 3-4 গাড়িতে উঠল। নামলো একটি মাত্র যুবা পুরুষ, নাম বিনোদ। কাছাকাছি সাদিপুর গাঁয়ের মাখনলাল করের জামাই। তার ছোট মেয়ে চঞ্চলার সঙ্গে বিয়ে হয়েছে বছর 2 আগে। পুনায় থাকায় বিনোদ। মিলিটারিতে চাকরি করে। সম্প্রতি বাসা পেয়েছে। বউকে নতুন বাসায় নিয়ে যাবে। 1 সপ্তাহ ছুটি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। এরপর ভাদ্র মাস পড়ে যাবে। শ্বশুর শাশুড়ি তখন মেয়েকে পাঠাবেন না, সেই জন্য তাড়াহুড়ো। স্টেশনে নেমেই বিনোদ গেট পেরিয়ে পেরুলো। গেটে লোক নেই, কেউ টিকিট চাইলেও না। তাকিয়ে তাকিয়ে দেখে কোনো দিকে জনমানব দেখা যায় না। আরও 2বার সে শ্বশুরবাড়ি এসেছে। পথ চেনে মোটামুটি, তবুও ভালো করে একবার স্টেশন মাস্টার মশাইয়ের কাছে জিজ্ঞাসা করে নেবে। অফিস ঘরের দরজা ধাক্কাচ্ছে। মাস্টারমশাই, ও মাস্টারমশাই। দরজা ভেতর থেকে বন্ধ। আলো জ্বলছে। স্টেশন মাস্টার আছেন অতএব অফিসে, সাড়া দিচ্ছেন না। শুনুন একটিবার মাস্টারমশাই। পয়েন্টসম্যান এলো হঠাৎ কোন দিক থেকে। গায়ে নীল কোট, তার উপরে মোটা কম্বল জড়ানো। তার সত্ত্বেও হিহি করে কাঁপছে। বলে, ডাকেন কেন বাবু? মাস্টারমশাই জ্বরে বেহুঁশ। গাড়ি ছাড়া গার্ড সাহেব আজ আমার কাছ থেকে নিয়ে যান। ইনি উঠতে পারছেন না। আমায় বলুন কি দরকার। সাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা, দেখতে পাচ্ছেন না তো? ভ্রুভঙ্গি করে পয়েন্টসম্যান বলল, পালকি চাচ্ছেন বাবু? বলি, পালকিটা বইবে কারা? বেয়ারা জুটবে কোথা? ম্যালেরিয়ায় নতুন আমদানি। ঘরে ঘরে মেয়ে, মদ্য, সকলের জ্বর। 1 বাটি বার্লি রেঁধে দেবার মতন মানুষ জোটে না। আপনার মাথায় পালকির শখ চাপলো এখন? হাঁসফাঁস করছিল লোকটা। বিনোদের সামনে সেইখানে মেঝের ওপর বসে পড়ল। বলে, আগের লোকটা মারা গেছে জ্বরে। পরশুদিন আমার এই স্টেশনে পাঠালো। আজকে আমাকেও জ্বরে ধরেছে। কপালে কি আছে জানি নে। 2 মাস এর মধ্যে বিনোদ শ্বশুর বাড়ির কোনো চিঠি পায়নি। মন বড় উতলা হলো। স্টেশন মাস্টার পুরনো লোক, তিনি হয়তো খবর দবর কিছু বলতে পারতেন। এ লোক একেবারে নতুন, একে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। সারাদিন খাওয়া হয়নি বিনোদের, বড় ক্লান্ত। একবার ভাবল রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকালবেলা বেরুবে, কিন্তু সামান্য পথ, মাইল 3 বেশি নয়। মশাও ঝাঁকে ঝাঁকে এসে পড়েছে, যা গতিক রাতের মধ্যে চোখ বুঝতে দেবে না। তার চেয়ে কোনো রকমে পথটুকু কাটিয়ে শ্বশুরবাড়ি খাটের ওপর গিয়ে গদিয়ান হয়ে বসাই ভালো। পথে নেমে পড়ল বিনোদ। হনহন করে চলছে। হাত ঘড়িতে 9টা। সন্ধ্যারাত্রি বলা যায়। এরই মধ্যে চারিদিকে নিশুতি। রাস্তায় কলকল করে জল নালায় পড়ছে। ব্যাং ডাকছে গ্যাঙর গ্যাং। বাদুড়ের ঝাঁক উঠছে মাথার ওপর দিয়ে। চাঁদ দেখা দিল আকাশে। মেঘ ভাঙা ঘোলাটে জ্যোৎস্না। অদূরে কেয়ার ঝাড়। ছত্রাকার কেয়া পাতার নিচে মানুষ যেন। মানুষটাকে কাঁটা বনের মধ্যে মোটা কেয়ার গুঁড়ির ওপরেতে আরামে পা ছড়িয়ে বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে প্রথম মানুষ দেখল বিনোদ। বিনোদ ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করল, সাদিপুরে মাখনলাল করের বাড়ি যাব? যাচ্ছি তো ঠিক? শঙ্খের মতন আওয়াজ এলো মানুষটির গলা থেকে। সাদিপুর যাবে তো এই দিকে চলে এসো। আবার বলে, ডাকছি আসছো না কেন?
পথ কোথা? গহন জঙ্গলের মধ্যে? পাগল নিশ্চয়ই, নয়তো রাত্রিবেলা ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন? মিলিটারি মানুষ বিনোদ, সে কিন্তু গ্রাহ্য করে না। নিরুত্তর অন্যদিকে মুখ ফিরিয়ে আরো জোরে কটমট করে চলতে লাগলো। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে, কাত হয়ে আছে সেটি রাস্তার ওপর। গাছটি আগেও দেখেছে। বিনোদের মনে পড়ল, ঠিক পথেই যাচ্ছে, তবে পথ হারায়নি। আরো কিছু দূর হাঁটবার পর শ্বশুর বাড়ি পৌঁছে গেল। অবস্থা ভালো এদের, পাখা কোঠা বাড়ি। বিনোদ দেখল বৈঠকখানা অন্ধকার। শীতকালে বড়দিনের সময় বিনোদ এসেছিল। দিনরাত লোক গিজগিজ করে, তখন রাতের দুপুরে অবধি পাশা খেলা চলতো হুল্লোড়। আজকেও নেই হয়তো। ওই পয়েন্টসম্যানের মুখে যা শোনা গেল, জ্বরজালির মধ্যে আড্ডা দেওয়ার পুলক নেই মানুষের। বাড়ির কর্তাও হয়তো জ্বরের আরসে ভেতরের বাড়িতে বিছানায় পড়ে কোঁকো করছে। ভিতরের বাড়ির দরজাটা হাঁ হাঁ করছে। জামাই ঢুকে গেল ভেতরে, বারান্দা দিয়ে যাচ্ছে, সারা শব্দ করছে, কাঁদছে। একজন কেউ বেরিয়ে আসুক, কি আশ্চর্য, গেলেন কোথায় সব? এই রকম ভাবছে, কোন দিক থেকে ঘোমটা দেওয়া একজন বউ এসে সামনে দাঁড়িয়ে পড়ল। বিনোদ হকচকিয়ে যায়। তাড়াতাড়ি পরিচয় দিল, এই বাড়ির ছোট জামাই আমি, বিনোদ। খিলখিল করে হাসির শব্দ। হাসতে হাসতে ঘোমটাটা খুলে ফেলল চঞ্চলা। বিনোদের সঙ্গে এই মেয়েরই বিয়ে হয়েছে। চঞ্চলা আগে আগে চলছে। মস্ত বড় বাড়ি, আরও এক বারান্দা, কত সিঁড়ি উঠান পার করতে লাগলো। একসময় বিনোদ সেই আগের প্রশ্ন করল, কাউকে দেখছি নে, গেছেন কোথায় এরা সবাই? চঞ্চলা বলল, জিকর কাছি, আমার এক পিসির বাড়ি, পিসির মেয়ের বিয়ে আজ, বাড়ি শুদ্ধ সেখানে চলে গেছেন। একবার ঢোক গিলে বলল, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু জ্বর থেকে উঠে সবে অন্নপথ্য করছি কিনা। ঘরের মধ্যে এসলো দুজনে, কুলুঙ্গিতে প্রদীপ। প্রদীপের আলো বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকালো। অসুখ করেছিল? চেহারায় তা বোঝা যায় না। আগে যেমন দেখে গেছে তেমনই। চঞ্চলার চেহারা ও স্বাস্থ্য চমৎকার। বিনোদ বলে, এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী, ভয় হচ্ছে না তোমার? একলা কেন হব? বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে তো, তারা বৈঠকখানায়। সৌদামিনী ঝিও আছে। শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়েছে সব, ডাক দিলেই এসে পড়বে। পালঙ্কের বিছানায় চেপে বসে বিনোদ অভিমান মোড়ে বলল, আজ এসে পৌঁছবো। স্টেশনে পালকি রাখবার জন্য চিঠি দিয়েছিল। পালকি না জুটুক, স্টেশনে অন্তত পুরো দারোয়ানটাকে পাঠালে পারতে। চঞ্চলা ঘাড় নাড়ল। চিঠি পৌঁছয়নি, পৌঁছবার উপায় নেই। স্টেশন মাস্টার পিয়ন দুটোই মারা গেছে। যে রানার ডাক বয়ে আনত, সেও নাকি আর নেই। সাংঘাতিক ম্যালেরিয়া। জ্বরজালি কাকে বলে এ অঞ্চলের লোক আগে জানত না। পাথর কোদা নীরের দেহ যেন মানুষের। রেল লাইন হয়ে অবধি এই রকম অবস্থা। গাংখালের মুখ বন্ধ করে রাস্তা বেঁধেছে, খালা ডোবা চারিদিকে। বর্ষার জল পড়তে না পড়তেই নরক হয়ে গেছে। মানুষজন উজাড় হয়ে গেল। কথাবার্তার মধ্যে একসময় বিনোদ বলল, তোমার কাছে বলতে কি, সারাদিন ভাত জোটেনি, বিষম খিদে পেয়েছে, চোখে মুখে কথা আর সরছে না। তাড়াতাড়ি চারটি ভাত ফুটিয়ে দিতে পারো তো দেখো। চঞ্চলা ব্যস্ত হয়ে পড়ল, ছি ছি, আগে বলতে হয়তো। চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিকে, তাড়াতাড়ি হবে। তরকারির ঝামেলায় যাব না। শুয়ে থাকো তুমি, বিশ্রাম করো, এসে ডাকবো তোমায়। চলে গেল চঞ্চলা, যেন উড়ে বেরিয়ে গেল। এই ঘরটায় বিনোদ আগেও থেকে গেছে। পিছনে খিড়কির বাগান, কদম ফুল ফুটেছে। খোলা জানলায় মিষ্টি গন্ধ আসছে। কুলুঙ্গির প্রতীকটা হঠাৎ
দপদপ করছে, আলো নাচছে দেয়ালে। চমকে গেছে। অনেক লোকের আনাগোনা যেন বাইরে, ফিসফিস করে কথাবার্তা চলছে। কে রে, গোবিন্দ নাকি ওখানে? জবাব নেই। একা গোবিন্দ কিংবা 2-4 জন মানুষ নয়, অনেক অনেক। বাড়ির সকলে নিমন্ত্রণে গিয়েছেন। এত লোক তবে কোথা থেকে আসে? উঁকি দিয়ে দেখল জানালার বাইরে। জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে তখন। না, কিছুই নেই। কিন্তু যেই মাত্র ভেতর দিকে সরে আসে, আবার সেই পাতার খসখসানি। ভিড় জমেছে বুঝি জানলায়। ঠেলাঠেলি করছে তারা, উঁকি দিচ্ছে, চাপা গলায় শলা পরামর্শ চলছে। উঠে গিয়ে বিনোদ দরাম করে জানলার কপাটটা বন্ধ করে দিল। একলা ঘরে গা চমচম করছে। চঞ্চলার কাছে এসব কথা বলা যাবে না। হাসবে, ঠাট্টা করবে, বলবে এই বীর পুরুষ তুমি, এই সাহস নিয়ে পায়ে তারা কষে বেড়াও। তার চেয়ে কোথায় চঞ্চলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে, সেখানেই যাওয়া যাক। রান্নাও চলবে আর গল্পও হবে দুজনে। পা টিপে টিপে নিঃশব্দে যাচ্ছে। হঠাৎ ঢুকে পড়ে, চঞ্চলাকে চমকে দেবে। কিন্তু ওরে বাবা, কি সর্বনাশে কাণ্ড গো! রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদের গা পাথর হয়ে দাঁড়িয়ে যায়। রান্না করছে চঞ্চলা। উনুন জ্বালাবার কাঠকুটো নেই বুঝি, সেই জন্য নিজের পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভেতর। দাউ দাউ করে জ্বলছে উনুনের ভেতর। উনুনের ওপরে কড়াইতে খিচুড়ি ফুটছে টকবক করে। চঞ্চলা আঙুল দিয়ে একবার তুলে টিপে দেখছে সিদ্ধ হলো কিনা। গরম খিচুড়ির মতো ইচ্ছে মতো আঙুল দিচ্ছে। পা জ্বলছে ওদিকে উনুনের ভেতর। মশলা বাটবে, কোনার দিকে শিল নোড়া। চঞ্চলার ওঠবার জো নেই। পা তুলতেই তো নিভে যাবে উনুন। হাত বাড়ালো শিলনোড়া আনবার জন্য। হাত ক্রমশ লম্বা হচ্ছে, লম্বা হয়ে শিলনোড়া ধরল, তারপর ছোট হচ্ছে, হতে হতে আবার স্বাভাবিক আকারে এলো। কাছে এনে শিলনোড়া পেতেছে, হাত লম্বা করে তখন তাকের ওপরেতে মশলার ডালা নামিয়ে আনলো। এক জায়গায় বসে সমস্ত হচ্ছে। ঘটক ঘটক করে চঞ্চলা বাটনা বেটল। এবার খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালে, পিঁড়ে পেতে ঠাঁই করল, জলের গ্লাস দিল পাশে। বিনোদ রুদ্ধ নিঃশ্বাসে সব দেখে যাচ্ছে। পা দুটো খুঁটির মতন হয়ে গেছে অনড় তার। দেখছে এক দৃষ্টিতে। হঠাৎ বিনোদ যেন সম্বিত পেয়ে যায়। উটিকি পড়ি করে ছুটতে থাকে শ্বশুর বাড়ির বাইরে, একেবারে রাস্তার ওপর। রাস্তা ধরে ছুটছে। মানুষ দেখা যায় না, কিন্তু চারিদিক থেকে কলরব। বহু কণ্ঠে ডাকাডাকি করছে, পালাস কোথা, তারা ভালো রে, ভালোর জন্যই বলছি, দাঁড়িয়ে যা। খলখল করে হাসছে কারা যেন। বাঁশতলায় অন্ধকার। ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকায় এলো। কি আশ্চর্য! তার সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকে 4টে বউ। সে যত ছোটে, বউগুলো ততই ছুটছে। ছায়াকে যেমন পালানো যায় না, তেমনই এরা। সামনের বউটা একসময় থমকে দাঁড়ালো। গায়ের ওপরেতে বিনোদ হুমড়ি খেয়ে পড়ছিল। কোনো রকমে সামলে নিল, রক্ষা নেই। এইবার ধরল। তাকিয়ে দেখে অন্য 3 বউও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সামনের বউটি ঘুরে দাঁড়ালো বিনোদের দিকে। এতক্ষণে মুখের ঘোমটা তুলল। তখনই দেখল সে তার স্ত্রী চঞ্চলা, যে এতক্ষণ ধরে বসে রান্না করছিল। ডাইনে বাঁয়ে পিছনে ঘুরেও দেখে তারা সবাই ঘোমটা খুলেছে। সবাই চঞ্চলা। একই চঞ্চলা 4 জন হয়ে গেছে। পালাবার পথ নেই কোনো দিকে। বিনোদের গায়ে ঘাম দিতে শুরু করেছে। 4 জনের 8খানা হাত অক্টোপাসের মতন টুঁটি চেপে ধরবে বুঝি এইবার। হাতগুলো সত্যিই লম্বা হচ্ছে একটু একটু করে, তার দিকে এগিয়ে আসছে। ফাঁকার মধ্যে বেঘরে প্রাণটা যাবে তাহলে। এবার চেতনা হারিয়ে বিনোদ পড়ে যায় এই অবস্থা। কিন্তু হাতের মুঠোগুলো গলা চেপে ধরল না। হাতের আঙুলগুলো কোমল স্পর্শ দিল তার দেহে। সর্বাঙ্গ জুড়িয়ে গেল। চঞ্চলার চোখে জল। 4 জন একসঙ্গে চোখে জল এসে গেছে। চঞ্চলা বলে, দেখো, আমি 4 জন হয়ে 4 দিক থেকে ঠেকিয়ে নিয়ে এলাম, নয়তো রক্ষা ছিল না। প্রাণ নিয়ে ফিরে আসতে দিত না ওরা। বিনোদ বললে, ওরা কারা? চঞ্চলা বলে, আমি মরে গেছি।
আমার ভাই বোন বাপ মা সবাই। মহাবাড়িতে এত বড় গাঁয়ের মধ্যে একটি প্রাণীও বেঁচে নেই। বেঁচে থাকতে এখানকার মানুষ গাঁয়ের মধ্যে চোখ ডাকাত ঢুকতে দিত না। মরার পর তেমনি একটা জ্যান্ত মানুষও ঢুকতে দেয় না। কেউ ঢুকে পড়লে গলা টিপে মেরে দলের মধ্যে নিয়ে নেয়। তোমাকে যে পারেনি সে কেবল আমারই জন্য। তুমি বেঁচে থাকো, শতেক পরমায়ু হোক। এই কম বয়সে কেন তুমি মরতে যাবে? হাঁপাচ্ছি ছোটাছুটির ক্লান্তিতে। চঞ্চলা খানিকটা দম নিয়ে বলে, গোড়ায় পিছু পিছু আসছিলাম, কিন্তু ভরসা হলো না। সামনের দিক থেকে কিংবা ডাইনে বাঁয়ে কেউ এসে টপ করে যদি ধরে নেয়। একজনে চারজন হয়ে চতুর্দিক থেকে ঘিরে এনেছি। সে যে কি কষ্ট! আর ভয় নেই, সাদিপুরের সীমা পেরিয়ে এসছি। একটুখানি গিয়েই স্টেশন। চার বউ পাশ থেকে মাথা নুইয়ে চারখানা হাত বের করে বিনোদের পায়ের ধুলো নিল। পলকের মধ্যে দেখে ফাঁকা মাঠের মধ্যে একলা সে দাঁড়িয়ে আছে। কোনো দিকে কেউ নেই।